স্বাগতম এক্সপ্লেইন ভার্স বিডিতে। সিনেমাপ্রেমী সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিশ্বের সেরা সিনেমাগুলোর রহস্য ঘেরা গল্প, আবেগময় মুহূর্ত আর চোখ ধাঁধানো টুইস্ট, সব কিছুই সরল ও হৃদয় ছোঁয়া বাংলায়। আজকের ভিডিওটি একেবারে বিশেষ, কারণ আজ আমরা ব্যাখ্যা করব 2025 সালের এক ভয়াবহ ও রহস্যময় সিনেমা ইস্পান্তাহ। এই সিনেমাটি শুধু একটি ভৌতিক গল্প না, এটা একটি অভিশপ্ত চিত্রকর্ম, এক মাতৃহৃদয়ের আত্মত্যাগ আর এক ভয়ঙ্কর অতীতের গল্প। এখানে আছে প্রেতাত্মার জগৎ, অন্ধকার অতীত আর এমন এক ভালোবাসা যা অভিশাপের মাঝেও আলোর খোঁজ করে। আপনি যদি হরর, থ্রিলার আর গল্পের গভীরে যাওয়া ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন, কারণ এই চ্যানেলেই আপনি পাবেন সিনেমার আসল গল্প, যা অনেকেই মিস করে যায়। তাহলে চলুন আর দেরি না করে ভয় আর আবেগে মোড়ানো, মনের ভিতর কাঁপন ধরানো সেই অভিশপ্ত ছবির গল্প শুনে নিই। ইস্পান্তাহ 2025-এর। গল্পের শুরুটা হয় এক গা ছমছমে পরিবেশে। একটা পরিবার একসাথে বসে আছে ঘরের এক কোণে। ঘরের মাঝখানে শুয়ে আছে একজন বৃদ্ধ, নিথর, নিস্তব্ধ। শুধু তার নিঃশেষ দেহ কাফনের জন্য প্রস্তুত। রুমটা ভারী, ছায়ার মতো চুপচাপ বসে আছেন সবাই। ঘরের বাইরে একটা মহিলা, সে চুপচাপ বসে আছে দরজার ধারে। চোখের জল থামছেই না, শোক যেন শ্বাস হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তখনও কেউ জানত না এই মৃত্যুটা কেবল শুরু। পাভলো, সে ছিল শহরের এক পুরনো অ্যান্টিক দোকানের মালিক। পুরো জীবনটাই অদ্ভুত সব জিনিস নিয়ে কাটিয়েছে সে। তার পরিবারটাও ছোট না। স্ত্রী রোজা, মেয়ে মনিতা, মনিতার স্বামী জ্যাক আর তাদের ছোট্ট ছেলে কিথ। এছাড়াও বাড়ির ভেতর আছে দুজন কর্মচারী, ফ্রিদা আর হেনরি। সবাই মিলে যেন একটা ছায়াময় পরিবার, যাদের চারপাশে কিছু একটা থমকে আছে, অজানা, অশুভ। পাভলোর মৃত্যুর পরে সবাই একসাথে চলে যায় সিমেট্রিতে। আকাশ ভারী হয়ে আছে, সব যাত্রার ছায়া যেন পুরো পর্দা জুড়ে। ঠিক তখনই ঘটে প্রথম অস্বাভাবিক ঘটনা। মনিতা হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীর কাঁপছে, মুখ ফেনায় ভরে যাচ্ছে, অ্যাপিলেপটিক সিজার। চারপাশের মানুষ ছুটে আসে, ফ্রিদা আর জ্যাক ওকে ধরে রাখে। এমন সময় চোখ খুলে বলে মনিতা, কিন্তু এরপরই আসে এক অপ্রত্যাশিত খবর। পাভলোকে কবর দেওয়া হয়ে গেছে ওর অনুপস্থিতিতেই। মনিতা কেঁপে ওঠে, নিজের বাবাকে শেষবারের মতো দেখতে পারল না। বুকটা হাহাকার করে ওঠে, বিদায়েরও সুযোগ পায়নি সে। সেই রাতেই মনিতা একটা অদ্ভুত স্বপ্ন দেখে। গভীর অন্ধকারে সে দেখে তার মৃত বাবা পাভলো। তুই ঘরের ভেতরে ঢুকতে দিবি না, একটা কঠিন কণ্ঠ, চোখে অদ্ভুত আতঙ্ক। ঘুম ভেঙে বসে ওঠে মনিতা, শ্বাস হাঁপাচ্ছে, ঘামাচ্ছে, চোখে ভয় জমে গেছে। সকালে সে সব কিছু খুলে বলে রোজাকে, কিন্তু এখানেই আসে এক অদ্ভুত ব্যাপার। রোজা আর মনিতাকে দেখলে মনে হয় ওরা যেন মা মেয়ে না, বরং দুই বোন। চেহারায় বয়সের ফারাক নেই। এটা শুধু অস্বাভাবিক নয়, বরং কিছু একটা লুকিয়ে আছে এর পেছনে। সকালের আলোয় যখন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, তখন রোজা এক গভীর কথা বলে ফেলে। সব পরিবারের মৃতরা সবার স্বপ্নে আসে না। মনিতা চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে ফ্রিদা। রোজা তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি রান্না করছো মনিতা? মনিতা তখন রান্নায় ব্যস্ত, একটা পুরনো স্প্যানিশ ডিশ, যেটা করতে অনেক সময় লাগে। ফ্রিদা তখন তাকিয়ে বলে ফেলে, তুমি তো সেই ডিশটাই বানাচ্ছ। তার মুখে এক ধরনের বিভ্রান্তি, চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল সে যেন সময় আর বাস্তবতা হারিয়ে ফেলে। রোজা তখন বলে ওঠে, চলো নুডলস বানাও। মনিতা থেমে যায়, তার কণ্ঠে ভয়ার্ত বিস্ময়। নুডলস? আমরা তো নুডলস বানিয়েছিলাম যেদিন বাবা মারা গেলেন, শবযাত্রার দিন। ফ্রিদা থতমত খেয়ে যায়। সে কিছু বলতে পারছে না, তবুও মুখ থেকে বেরিয়ে আসে, হ্যাঁ, ওরা তো নুডলসই বানিয়েছিল। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, সময় যেন গোলমাল করে ফেলেছে। দিন আর রাত, মৃত্যু আর স্মৃতি, সব কিছু ঘেটে যাচ্ছে।
অন্যদিকে আমরা দেখতে পাই মনিতা আর জ্যাককে। মনে হয় ওদের সম্পর্ক গভীর, কিন্তু কোথাও যেন ফাটল আছে। এখানেই জানি এক বড় সত্য, জ্যাকের আর একটা বউ আছে, আর একটা মেয়ে। মেয়েটা অসুস্থ, আর তাই জ্যাক প্রায় বেরিয়ে যায় ওকে দেখতে। মনিতা এসব জানে, তবুও কিছু বলে না, কারণ সে জ্যাককে ভালোবাসে গভীরভাবে। জ্যাকও কিথ আর মনিতাকে ভালোবাসে, কিন্তু ওর জীবন যেন দুভাগে বিভক্ত। জ্যাক যখন বেরিয়ে যায়, ও কিথের হাতে দিয়ে যায় একটা ছোট্ট জ্যাম, প্রোটেকশন জ্যাম, যেটা নাকি শিশুকে রক্ষা করে অশুভ শক্তির হাত থেকে। মনিতা কিছু বলে না, শুধু জ্যাককে নিজের ট্রাকটা দিয়েই যেতে দেয়। চোখে এক গভীর অনিশ্চয়তা, আর যেন ভবিষ্যতের ঝড়ের আগমনী বার্তা। জ্যাক চলে গেলে দোকানের দায়িত্ব পড়ে হেনরি আর ফ্রিদার উপর। দুজন মিলে দোকানের ভেতরের পুরনো অ্যান্টিক জিনিসগুলো একে একে গোছাতে থাকে। দাঁতের মতো বাঁকা মোমবাতি, ছিন্ন ভিন্ন পুতুল, টুটাফাটা আয়না। আর তখনই ওরা খুঁজে পায় একটা ছবি। না, এটা কোনো সাধারণ ছবি না। দেখতেই শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। রোজা যখন ছবিটা দেখে, তার মুখ সাদা হয়ে যায়, চোখে ভয় জমে ওঠে। এই ছবিটা দোকানে ঝুলাবে না, সে চিৎকার করে মনিতাকে বলে, বিক্রি করে দে এটা এখনই। কিন্তু মনিতা অবাক হয়ে প্রশ্ন করে, কেন, কি আছে এতে? রোজা কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে যেন হাজার বছরের গোপন ভয়ের ছাপ। মনিতা তখন আর কিছু না ভেবে ছবিটা দোকানে ঝুলিয়ে দেয়। আর সেদিনই দোকানের সামনেই আমরা দেখি এক ভয়ঙ্কর পাখি, একটা কালো কাক নয়, রেভেন। এর আগেও পাখিটার দেখা মিলেছিল। এটা যেন ওদের পিছু নিচ্ছে, মৃত্যুর দূত অথবা অন্য কিছু। পরদিন রাত তাদের গ্রামে শুরু হয় এক বিশেষ প্রার্থনার আয়োজন। এটা প্রথম রাত, আরও 8 দিন ধরে চলবে এই প্রার্থনা। অনেকেই আসে প্রার্থনায়। গভীর শ্রদ্ধা, আতঙ্ক আর উৎসবের ছায়া একসাথে মিশে আছে চারপাশে। প্রার্থনার পর সবার জন্য খাবার পরিবেশন করা হয়। খাওয়া শেষে সবাই ধীরে ধীরে নিজেদের বাড়ি ফিরে যায়। সবাই চলে গেলেও হেনরি থেকে যায়। খিদের চাপে সে কিছু খাবার নেয় আর চলে যায় নিজের ঘরে। ঘরটা অন্ধকার। সে গেম খেলতে বসে, চোখ এক দৃষ্টিতে স্ক্রিনে আটকে আছে। ঠিক তখনই ঘরে শুরু হয় এক অস্বাভাবিক শব্দ, চুরমুর, ঝমঝম, যেন কিছু একটা ঘষা দিচ্ছে জানালায়। হেনরি চমকে তাকায়, দেখে পুরো ঘর ভরে গেছে গ্রাসহপারে। ডানার শব্দে যেন মাথা ফেটে যাচ্ছে। আলো আধারিতে ওদের চোখ জ্বলজ্বল করছে। এটা কোনো সাধারণ পতঙ্গ নয়, এরা এসেছে কোনো অশুভ বার্তা নিয়ে। হেনরির ঘরে তখন নেমে এসেছে এক অজানা বিপদ। ঘরের জানালা আর ফাঁকফোকর বলে ঢুকে পড়েছে শত শত গাছপোকা, গ্রাসহপার। তার মধ্যে একটা পোকা সরাসরি হেনরির গলার ওপর কামড়ে দেয়। সে ছিটকে উঠে বসে, আতঙ্কে ঘামছে। ঠিক তখন আর একটা গ্রাসহপার এসে বসে তার হাতে। চোখ দুটো তার দিকে একভাবে তাকিয়ে থাকে। হেনরি আতঙ্কে এক লাইটার জ্বালিয়ে ওটাকে পোড়াতে চায়, কিন্তু লাইটারের আগুন পোকায় নয়, লেগে যায় তার নিজের হাতে। চিৎকার করে হেনরি দরজার দিকে দৌড় দেয়, আর দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে ওই ভয়ঙ্কর বিজুকা, একটা জীবন্ত স্কেয়ারক্রো। মুখটা ছেঁড়া বস্তার মতো, চোখে কোনো মাংস নেই, শুধু শূন্যতা। ওই রাতেই হেনরিকে হত্যা করে সেটা। আর ঠিক তারপরেই আমরা দেখি ওই পেইন্টিংটা, যেটাতে হেনরিকে দেখা যায়, তার চেহারা বিকৃত, টেনে ছিঁড়ে ফেলা। আর তারপর হঠাৎ ছবিটার রং মিলিয়ে যেতে থাকে, শুধু আগুন আর ছাইয়ের মতো এক অন্ধকারে ডুবে যায় সব। ওটা যেন শয়তানের এক চিত্রকর্ম, এক একজনের আত্মা গিলে ফেলছে আর নিজেকে পূর্ণ করছে। সকালে ফ্রিদা যখন হেনরিকে ডাকার জন্য রুমে যায়, ওখানে হেনরির কোনো চিহ্নই নেই। শুধু ফ্লোর জুড়ে পড়ে আছে ঘাস, তাজা স্যাঁতস্যাঁতে ঘাস, যেন কোনো মাঠ থেকে ছিঁড়ে এনে বিছিয়ে রাখা হয়েছে। ফ্রিদা কিছু বুঝে উঠতে পারে না। সবাই ভাবে হয়তো হেনরি শহরে গেছে। তাই মনিত, রোজা আর ফ্রিদা মিলে যায় বাজারে সবজি কেনাকাটার জন্য। সব কিছু ঠিকঠাক চলছিল। মনিত নতুন শাকসবজি দেখছিল। ঠিক তখনই আবার সেই অ্যাপিলেপসির সিজার শুরু হয়। সে লুটিয়ে পড়ে মাটিতে, চোখ পিটপিট করে, শরীর কাঁপে, আর মুখ দিয়ে অস্পষ্টভাবে ফিসফিস করে বলে ওঠে,
বাবা, সে ফিরে আসবে, ঘরে না যেতে দিস। মনিত সিজার কাটিয়ে উঠে দাঁড়ায়। শ্বাস তখনও অস্থির, কিন্তু সে নিজের ওপর জোর খাটিয়ে ওষুধ খায় আর ফ্রিদাকে বলে, আমি ঠিক আছি, তুমিও যাও, বাজারটা শেষ করো। ফ্রিদা একটু দ্বিধায় থাকলেও চলে যায়। ঠিক তখনই আসে রোজা, আর রোজা শুরু করে গলার আওয়াজ উঁচু করা, তোমার এই ওষুধটা টাইমে না খেলে কিথের কি হবে বলো তো? তুমি মা, দায়িত্ব তো তোমার। এই কথা শুনে মনিত আর নিজেকে ধরে রাখতে পারে না, চিৎকার করে ওঠে, চুপ করো রোজা। চারপাশ থমকে যায়। একটা দোকানদার, যে খুব স্বাভাবিক ছিল, সে হঠাৎ একদম অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ওদের দিকে। তার চোখে যেন বিস্ময় নয়, বরং একটা অশুভ জ্ঞান, যেন সে কিছু জানে। মার্কেট থেকে ফেরার পর তাদের বাড়ির সামনে এসে থামে একটা কালো গাড়ি। ফ্রিদা, রোজা, মনিত সবাই তখনও ক্লান্ত, কিন্তু গাড়ি দেখে তাদের মনে প্রশ্ন জাগে, এবার আবার কে এলো? তারা বাইরে গিয়ে দেখে স্টেপ মাদার অ্যাডল হাজির হয়েছে, সাথে তার সন্তান অ্যান্ডি আর রয়। রোজার মুখটা রাগে গরম হয়ে ওঠে। সে চোখে চোখ রেখে বলে, তোমরা তো বাবার অসুস্থতাতেও আসোনি, এমনকি দাফনের সময়ও না। আজ হঠাৎ কিসের অধিকার নিয়ে এসেছ? অ্যাডলের ঠান্ডা জবাব, এই বাড়ির ওপর আমারও দাবি আছে। তোমাদের বাবা তো আমাকে বিয়ে করেছিল, তাই এটা আমারও ঘর। এই জায়গাটা যেন হঠাৎ আরও ভারী হয়ে গেল। শুধু কথার লড়াই নয়, এখানে কোনো অলৌকিক শক্তিও যেন নীরবে হাসছে। এখন পরিবারে ঢুকেছে ভাগের দাবি, পুরনো রাগ আর অজানা এক অভিশাপের উপস্থিতি। আর বিজুকা, সে নীরবে তাকিয়ে আছে এক কোণ থেকে। এইবার একটা সত্য সামনে আসে। রোজা ছিল পাভলোর দ্বিতীয় স্ত্রী, আর এই সত্যের নিচে চাপা পড়েছিল এক পুরনো পাপ। পাভলো যখন রোজাকে বিয়ে করেছিল, তখনই আদল তার 2 সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। শুধু রাগ নয়, ছিল অপমান, ছিল ঘৃণা, যা এখনও পাথরের মতো জমে আছে আদলের হৃদয়ে। এই ঘৃণার আগুনে পোড়া হয়েছে রোজা, আর তার ছোঁয়া পেয়েছে মনিত। তাই রোজা মনিতকে স্পষ্টভাবে বলে, তোমার উচিত ওদের এখান থেকে চলে যেতে বলা। এই বাড়ি এখন আমাদেরই ঘর। কিন্তু সব কিছুর মধ্যে একমাত্র অ্যান্ডি ছিল একটু আলাদা। সে মনিতকে নিজের স্টেপ সিস্টার না ভেবে বলতো, তুই তো আমার আসল বোন, রক্তের বন্ধন কাগজে লেখা থাকে না। এই সম্পর্কের মাঝেও একটা শান্তির ছায়া ছিল, কিন্তু সেই শান্তিও বেশিক্ষণ থাকল না। হঠাৎ রয় কিছু একটা বলে অ্যান্ডিকে নিয়ে চলে যায়, আর ফিরে আসে অ্যান্ডির মুখে ভয়ঙ্কর অ্যালার্জির দাগ। গ্রামের ধুলো হাওয়ার সাথেও তার শরীর যেন যুদ্ধ করছে। রাত নামে, বাড়িতে আবার দোয়ার আয়োজন। মোমের আলো, সুরা, প্রার্থনা, সব কিছুতেই একটা পবিত্র স্পর্শ। কিন্তু একজন প্রার্থনা করল না, আডল। সবার চলে যাওয়ার পর আডল একা মনিতের কাছে আসে। তার ঠান্ডা কণ্ঠে থাকে লুকানো আগুন। তুই জানিস আমি এখানে কেন এসেছি? আডল জানায় সে শহর থেকে এসেছে শুধু একটা কাজের জন্য, পাভলোর সম্পত্তি বিক্রি করতে। আর ঠিক সকালেই একজন প্রপার্টি ডিলার এসে জমি দেখতে আসবে। এই কথা শুনে রোজা ফেটে পড়ে, চোখ লাল হয়ে যায় তার রাগে। সে চিৎকার করে বলে, তুমি 30 বছর কোথায় ছিলে? তোমার তখন দরকার ছিল না এই জমির, এখন লোভে এসেছো? বাড়ির বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। রাগ, অভিমান, পুরনো ঘৃণা আর লোভ সব মিলে ঘরের ভেতরে যেন অদৃশ্য অন্ধকার ঘন হয়ে ওঠে। আর সেই আধারে পেইন্টিংয়ের রং যেন একটু গাঢ় হয়ে ওঠে। এখন শুধু মানুষ নয়, ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি ছায়া, প্রতিটি চিলতে আলো সব দেখছে, শুনছে, মনে রাখছে। আর ভয়, তা এবার মানুষকে ভেতর থেকেই গিলে খাবে। আডল যে 30 বছর ধরে হারিয়েছিল, না পাভলোর শেষ দিনগুলোতে একটি বারও এসেছিল, না তার দাফনে দাঁড়িয়েছিল, কিন্তু আজ হঠাৎ করেই সে নিজের অংশের দাবি জানায়। সে চায় জমি বিক্রি করতে, সে চায় টাকা। রোজা আর নিজেকে ধরে রাখতে পারে না, চিৎকার করে ওঠে, তোমার লজ্জা হয় না? একবারও পাশে ছিলে না, আর এখন জমির ভাগ চাও? রাগে তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু ঠিক তখনই মনিত রোজাকে থামায়, চুপ করায়। এক মুহূর্ত নীরবতা। আডল তখন ধীরে ধীরে মুখ তুলে মনিতের দিকে তাকায়। তুই কি বলছিস? মনিত শুধু ফিস করে বলে, কিছু না। সেই রাতে মনিতের আবার এক দুঃস্বপ্ন শুরু হয়। সে দেখে সে দোকানের ভেতরে ঘুমিয়ে আছে। হঠাৎ বাইরে দরজায় টোকা, ঠক ঠক ঠক।
সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় দুটা ছেলে দাঁড়িয়ে আছে এক একটা কাঠের বাক্সের ওপর। তাদের আঙুল সোজা মনিতের বাড়ির দিকে। তাদের চোখ ফাঁকা, ঠান্ডা আর অস্বাভাবিক। মনিত ঘুরে দাঁড়ায়, দেখে তার বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়েছে। তারা কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। ঠিক তখন তার চোখ খুলে যায়, কিন্তু না, এটা এখনও স্বপ্ন। আবার ঘুম থেকে জেগে ওঠে মনিত, এইবার সত্যি। সকালের আলোয় সবাই মিলে পাবলোর খামারে যায়। আডল, অ্যান্ডি, রয়, ফ্রিডা, কিথ আর মনিত। সাথে আসে জমি দেখার জন্য এক প্রপার্টি ডিলার। তিনি জমি দেখে খুব খুশি। একদম পারফেক্ট, এত বড় প্লট এখন আর মেলে না। সব কিছু ঠিকঠাকই চলছিল। ঠিক তখনই দূরে মাঠের ধারে এক অদ্ভুত শব্দ। চোখ তুলে দেখে তারা, আকাশ ঢেকে ফেলছে একটা বিশাল টিড্ডির ঝাঁক। একসাথে হাজারো ঘাসফড়িং ধেয়ে আসছে তাদের দিকে। জমি যেন বাঁচতে চাইছে, এটা তার আত্মার চিৎকার, বিক্রি করো না। ভয়ে সবাই গাড়িতে উঠে পড়ে আর দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। জমি যেন নিজেই প্রতিরোধ করছে, কারো দখলে যেতে রাজি নয়। এই ভয়াবহ বার্তা সবার চোখে পড়ল, কিন্তু কেউ এখনো জানে না এই জমির নিচে আসলে কি লুকিয়ে আছে। টিড্ডেগুলো তখনও থামেনি। তারা গাড়ির জানালায় এসে বসে, হাজারো পাখার শব্দে বাতাস ভারী হয়ে ওঠে। কেউ কেউ বলল এটা শুধু প্রাকৃতিক, কিন্তু রোজার চোখে সেটা ছিল অশুভ কিছু। ঘটনার ধাক্কা সামলাতে সবাই একসাথে একটা রেস্টুরেন্টে যায়। একটা অস্থির নীরবতা। সেই মুহূর্তে রোজা মনিতকে বলে, নিজের হকের জন্য লড়ো। কিন্তু মনিত শুধু মাথা নাড়ে, আমি এটা করব না। রোজা স্তব্ধ, তার বুকের ভেতর যেন কিছু পুড়তে থাকে। আর সে রেগে গিয়ে টেবিল থেকে উঠে দাঁড়ায়, একটা গ্লাস ফেলে দেয়। সেই শব্দ যেন ভেঙে দেয় ওদের সম্পর্কের শেষ বন্ধন। আর এই দৃশ্যটা হয়তো তোমার মনে করিয়ে দেবে দ্য মামি সিনেমার সেই পোকায় ছেয়ে যাওয়া ভয়াল দৃশ্য। তোমারও যদি মনে হয় কমেন্টে জানিও। রাত নেমে আসে, তৃতীয় নামাজ শেষ। এই নামাজের পর আডল মনিতকে সামনে বসিয়ে বলে, আমি এই বাড়িটা বিক্রি করে দেব। এক মুহূর্ত চুপ করে থেকে মনিত বলে, তুমি যদি এটা করো তবে তুমি কোথায় থাকবে? আডল হাসে, এটা আমার চিন্তার বিষয় না, আমার দায়িত্ব না। এই বলে সে মনিতকে গালিগালাজ শুরু করে, তার বাবাকে অপমান করে, তার মাকে ছোট করে। তখনই রোজা আর নিজেকে সামলাতে পারে না। গরম রাগে সে একটা টেবিল উঁচিয়ে আছড়ে ফেলে দেয়। ঘরের ভেতর ধাক্কাধাক্কি আর চিৎকার ছড়িয়ে পড়ে। মনিত আর থাকতে পারে না, সে চলে যায়। সেই রাতে রয় বসে বসে বলে, এই সব হচ্ছে কারণ আমরা ড্যাডকে কষ্ট দিয়েছি, তার পাশে আমরা কেউ ছিলাম না। সকালের আলোয় সবাই মিলে পাবলোর খামারে যায়। আডল, অ্যান্ডি, রয়, ফ্রিডা, কিথ আর মনিত। সাথে আসে জমি দেখার জন্য এক প্রপার্টি ডিলার। তিনি জমি দেখে খুব খুশি। একদম পারফেক্ট, এত বড় প্লট এখন আর মেলে না। সব কিছু ঠিকঠাকই চলছিল। ঠিক তখনই দূরে মাঠের ধারে এক অদ্ভুত শব্দ। চোখ তুলে দেখে তারা, আকাশ ঢেকে ফেলছে একটা বিশাল টিড্ডির ঝাঁক। একসাথে হাজারো ঘাসফড়িং ধেয়ে আসছে তাদের দিকে। জমি যেন বাঁচতে চাইছে, এটা তার আত্মার চিৎকার, বিক্রি করো না। ভয়ে সবাই গাড়িতে উঠে পড়ে আর দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। জমি যেন নিজেই প্রতিরোধ করছে, কারো দখলে যেতে রাজি নয়। এই ভয়াবহ বার্তা সবার চোখে পড়ল, কিন্তু কেউ এখনো জানে না এই জমির নিচে আসলে কি লুকিয়ে আছে। টিড্ডেগুলো তখনও থামেনি। তারা গাড়ির জানালায় এসে বসে, হাজারো পাখার শব্দে বাতাস ভারী হয়ে ওঠে। কেউ কেউ বলল এটা শুধু প্রাকৃতিক, কিন্তু রোজার চোখে সেটা ছিল অশুভ কিছু। ঘটনার ধাক্কা সামলাতে সবাই একসাথে একটা রেস্টুরেন্টে যায়। একটা অস্থির নীরবতা। সেই মুহূর্তে রোজা মনিতকে বলে, নিজের হকের জন্য লড়ো। কিন্তু মনিত শুধু মাথা নাড়ে, আমি এটা করব না। রোজা স্তব্ধ, তার বুকের ভেতর যেন কিছু পুড়তে থাকে। আর সে রেগে গিয়ে টেবিল থেকে উঠে দাঁড়ায়, একটা গ্লাস ফেলে দেয়। সেই শব্দ যেন ভেঙে দেয় ওদের সম্পর্কের শেষ বন্ধন। আর এই দৃশ্যটা হয়তো তোমার মনে করিয়ে দেবে দ্য মামি সিনেমার সেই পোকায় ছেয়ে যাওয়া ভয়াল দৃশ্য। তোমারও যদি মনে হয় কমেন্টে জানিও। রাত নেমে আসে, তৃতীয় নামাজ শেষ। এই নামাজের পর আডল মনিতকে সামনে বসিয়ে বলে, আমি এই বাড়িটা বিক্রি করে দেব।
এক মুহূর্ত চুপ করে থেকে মনিত বলে, তুমি যদি এটা করো তবে তুমি কোথায় থাকবে? আডল হাসে, এটা আমার চিন্তার বিষয় না, আমার দায়িত্ব না। এই বলে সে মনিতকে গালিগালাজ শুরু করে, তার বাবাকে অপমান করে, তার মাকে ছোট করে। তখনই রোজা আর নিজেকে সামলাতে পারে না। গরম রাগে সে একটা টেবিল উঁচিয়ে আছড়ে ফেলে দেয়। ঘরের ভেতর ধাক্কাধাক্কি আর চিৎকার ছড়িয়ে পড়ে। মনিত আর থাকতে পারে না, সে চলে যায়। সেই রাতে রয় বসে বসে বলে, এই সব হচ্ছে কারণ আমরা ড্যাডকে কষ্ট দিয়েছি, তার পাশে আমরা কেউ ছিলাম না। না অসুস্থতার সময়, না মৃত্যুর পর। তাদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে, আর এই বিষই ডাকছে দুর্বিপাককে। রয় চুপচাপ উঠে দাঁড়ায় আর চলে যায় সেই বাড়ি থেকে। তার চেহারায় স্পষ্ট, সে শুধু কষ্টে নয়, রাগে জ্বলছিল। ওর চলে যাওয়ার পরে আডল নিজের মতো করে কাজ শুরু করে দেয়। সে পাবলোর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় এক ব্যাগে। তার উদ্দেশ্য একটাই, সব পোড়ানো। ঠিক তখনই মনিত তার দিকে এগিয়ে আসে, নরম গলায় বলে, আমি জানি সব কিছু তোমার, এই বাড়ি, এই জমি, তবে তুমি কি এই বাড়িটা আমাকে আর কিতকে দিয়ে যেতে পারো না? আমরা কোথায় যাব? আডলের চোখে তখন আগুন। সে থেমে যায় না, বরং মনিতকে গালাগাল করতে শুরু করে, চোখে মুখে ক্ষোভ আর বিদ্বেষ। এই মুহূর্তে মনিত বুঝতে পারে আডলের ক্ষত গভীর। এক সময় রোজা এসেছিল এই বাড়িতে, পাবলোর দ্বিতীয় স্ত্রী হয়ে, আর সেই থেকেই আডলের ঘৃণার জন্ম। সেই মুহূর্তে রোজা বারান্দায় বসেছিল, শান্ত মুখে সে বলে, মনিত কোনো ভুল করেনি, সব ভুল আমার। তুমি অনুরোধ করে বলো ওর সঙ্গে এমন ব্যবহার যেন না করে। তার গলা নরম, কিন্তু চোখে কষ্ট জমে আছে। ঠিক তখনই রোজা চোখ তুলে দেখে একটা কাক, সেই ভয়াল পাখিটা, ওয়াই রেমনের দূত যেন। ওটা আবার এসে দাঁড়িয়েছে ঠিক জানালার বাইরে। শুধু একজনের নয়, শিকার শুরু হয়েছে। এবার ক্যামেরা চলে যায় রয়ের দিকে। রয় নিজের রুমে ঘুমাতে যাচ্ছিল। আলোর নিচে দাঁড়িয়ে হঠাৎ সে অনুভব করে কিছু একটা নড়ছে তার পেছনে। পেছনে তাকিয়ে দেখে একটা জোক লেগে আছে তার কোমরে। চোখ তুলে দেখে সিলিং জুড়ে হাজারো জোক ঝুলে আছে। তারা সরে আসছে ধীরে ধীরে রয়ের দিকে। এরপর একসাথে সব জোক ছুটে এসে তার গায়ে পড়তে শুরু করে। রয় চিৎকার করতে চায়, কিন্তু ঘর যেন শব্দ আটকে রাখে। এই বাড়িটা এখন আর বাড়ি নেই, এটা এক অন্ধকার জীবন্ত দানব। সেই জোঁকটা রয়ের মুখের ভেতরেও ঢুকে পড়ে। দৃশ্যটা এতটাই ঘৃণ্য যে সাফিনের মতো দর্শকও হয়তো চোখ সরিয়ে নেবে। বাঁচতে গিয়ে রয় দরজার দিকে দৌড়ায়। ঘাম ঝরছে, নিঃশ্বাস ভারী, কিন্তু দরজা খুলতেই সামনেই দাঁড়িয়ে আছে সেই ভয়াল বিজুকা। তার রূপ মৃত্যুর চূড়ান্ত ছায়া। আর সেই মুহূর্তে রয়ের শেষ টেনে নেয় এই ক্ষেত ঢাকা দানব। তারপর ক্যামেরা আবার ঢুকে পড়ে ওই পেইন্টিংয়ের গভীরে। এবার শুধু হেনরি নয়, রয়ের আত্মাও বন্দী হয়ে গেছে ওর ভেতরে। ছবিটার রং নরম হয়, সব কিছু আবার স্বাভাবিক, যেন কিছুই হয়নি। কিন্তু তাতেই প্রমাণ হয়ে যায় আমার বলা কথাটা একদম সত্যি। ওই স্কেয়ারক্রো, ওটা আসলে এক ভয়ঙ্কর ডেমন যে মানুষের আত্মা চুরি করছে। পরের দিন সকাল, মনিত নিজের দোকান খুলে একটা ফোন করে তার স্বামী জ্যাককে। আর তখনই আমরা জানতে পারি জ্যাক মিথ্যে বলছিল। সে বলেছিল তার মেয়ে অসুস্থ, কিন্তু সে আসলে অফিসেই ছিল। এখনও সে মনিতকে মিথ্যে দিয়ে শান্ত করতে চায়, বলে আমি তাড়াতাড়ি ফিরব। মনিত কণ্ঠে শান্ত স্বর, তবুও একটা চাপা হতাশা। হঠাৎ ওপর থেকে শোনা যায় আডলের গলা। সে চেঁচাচ্ছে, অশ্রাব্য ভাষায় মনিতকে গালাগাল করছে। মনিত ওপরে ওঠে আর দেখে আডল যেন এক বিষে ভরা আত্মা। সে বলছে, তোর জন্য এই বাড়িটা অভিশপ্ত, তুই অভিশাপ এনেছিস, তোর কারণেই রয় গায়েব হয়েছে। এই বাড়িতে একের পর এক মৃত্যু আসছে। তার কণ্ঠে রাগ নয়, বরং ভয়, অসহায়তা আর ঈর্ষার এক অদ্ভুত মিশেল। মা রোজার মতোই অ্যাডল ও পাবলোর সঙ্গে থাকা অবস্থায় জানত তিনি অন্য কারোর স্বামী ছিলেন। এই তীব্র সত্যটা রোজার কানে পৌঁছাতেই রাগে জ্বলে ওঠে রোজা। তার চোখে পুড়ে পুড়ে উঠতে থাকে আত্ম অপমান আর অনুতাপের ছাপ। সে লাঠি তুলে অ্যাডলের ওপর হামলে পড়ে, একটা, দুটা, তিনটা আঘাত। কিন্তু মনিত দৌড়ে এসে লাঠিটা কেড়ে নেয়।
তবুও যাওয়ার আগে রোজা একটাই কথা বলে, নিজে লড়াই করা শিখে নাও মনেত। সেই বাক্যটা মনেতের মন আর কণ্ঠ দুটাকেই কাঁপিয়ে দেয়। ঠিক তখনই পুলিশ এসে হাজির হয়। রোয়ের নিখোঁজ হওয়া নিয়ে অ্যাডল মিসিং রিপোর্ট করেছে, আর একই সাথে ফ্রিদাও করে হেনরির মিসিং কমপ্লেন, কারণ এতদিন শহরে থেকে সে গ্রামে ফিরতেই পারেনি। সবাই জানে এই গ্রামে কিছু অদ্ভুত চলছে, যেখানে লোক একে একে গায়েব হচ্ছে আর কেউ জানে না কে পরবর্তী। রাত নামে আর সঙ্গে আসে চতুর্থ রাতের নামাজ। নামাজের আবরণে আবারও খুলে যায় অতীতের এক দরজা, একটা ফ্ল্যাশব্যাক। আমরা দেখতে পাই রো আর এন্ডি চেয়েছিল তাদের বাবাকে দেখতে তার মৃত্যুর আগের মুহূর্তে। তারা ফিউনারেলেও যেতে চেয়েছিল, কিন্তু কে বাধা দিয়েছিল? অ্যাডল। পর্দার পেছনে জমে থাকা সেই অভিশপ্ত ক্ষোভ আজকে এসে সব সামনে পড়ে। যখন এন্ডি সাহস করে অ্যাডলের মুখোমুখি হয়, তার চোখে প্রশ্ন, তুমি আমাদের কেন যেতে দিলে না? তখন অ্যাডলের ঠোঁটে বিষাক্ত এক উত্তর, তোর কি ধারণা কি হয় যখন কেউ তোকে অবহেলা করে? তুই বুঝবি না। তারপর অ্যাডল রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু ওর বেরিয়ে যাওয়ার পর রুমের দরজাটা আপনা থেকে বন্ধ হয়ে যায়। চুপচাপ, ধীরে ধীরে একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর দিয়ে বয়ে যায়, আর কেউ সেটা টের পায় না যে ঘরের ভেতর থেকে কেউ বা কিছু তাকে ফিরিয়ে নিচ্ছে অতলে। দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গিয়েছিল, আর সেই মুহূর্তে এন্ডি তার শরীরের কিছু অংশে চুলকানি অনুভব করতে থাকে। চোখ মেলে দেখে সেই জায়গাগুলো থেকে জ্যান্ত কীরা বেরোচ্ছে, সাদা, নড়তে থাকা, কাঁপতে থাকা। ক্যারি তো ভয়েই জমে যায়। সে দরজার দিকে ছুটে গিয়ে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু না, দরজা খুলল না। তখনই অ্যাডলও ছুটে আসে, তার মুখেও একই আর্তনাদ, কারো আছে, কেউ আসো। কিন্তু এর আগেই খুব নিঃশব্দে ঘরের কোণ থেকে এগিয়ে আসে সেই ভয়ঙ্কর স্ক্যারক্রো, এবং মুহূর্তেই এন্ডিকেও চিরদিনের মতো নিঃশেষ করে দেয়। যখন সবাই ছুটে আসে ঘরের মধ্যে, তারা কাউকেই খুঁজে পায় না। শুধু পড়ে থাকে মেঝেতে কিছু ঘাস, ঘাস একটি মানুষের জায়গায়। তখনই ক্যামেরা ঘুরে যায় সেই অভিশপ্ত পেইন্টিংয়ের ভিতরে, আর আমরা স্পষ্ট দেখি এন্ডির আত্মা এখন হেনরি আর রোয়ের পাশে দাঁড়িয়ে আছে। তিনজনেই চোখে হতাশা, মুখে আতঙ্ক আর আত্মহীন শূন্যতা। হ্যাঁ, তাদের আত্মাও কেড়ে নেওয়া হয়েছে। এদিকে রোজা টের পায় বাড়ির ভেতরে কেউ আছে, অদৃশ্য ছায়ার মতো। সে নিচে নামে, তার একটাই উদ্দেশ্য, ওই পেইন্টিংটা নষ্ট করতে হবে এখনই। ফ্রিদা তখন নিচে মেঝেতে ক্লিনিং পাউডার ছিটাচ্ছিল, আর সেই পাউডারে রোজার পায়ের ছাপ স্পষ্ট হয়ে যায়। ফ্রিদা বুঝতে পারে এই পায়ের ছাপ কোনো সাধারণ মানুষের না, তাই সে ভয় পেয়ে তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। ফ্রিদা চলে যাওয়ার পর রোজা তুলে নেয় একটা সিজার, আর ধীরে ধীরে পেইন্টিংটা ছিঁড়ে ফেলতে শুরু করে। বাকরুদ্ধ নীরবতা চারপাশে, রোজার নিঃশ্বাস আর তার হাতের চলাফেরার শব্দ। ধড়াস, পেইন্টিংটা ছিঁড়ে যায়, আর সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস ছুটে যায় পুরো ঘরের মধ্যে। রোজা কিছু না বলেই চলে যায় সেখান থেকে। এই মুহূর্তে আমরা জানি না এই পেইন্টিংয়ের ছেঁড়া আত্মাদের মুক্তি দেবে, নাকি অভিশাপ আরও ভয়ঙ্করভাবে ফিরে আসবে। রাতের অন্ধকারে রোজা ধীরে ধীরে এগোতে থাকে ছবির দিকে, চোখে সন্দেহ, মনে আতঙ্ক। তখনই হঠাৎ একটা হালকা চকমকানি, ঝক করে আলো জ্বলে ওঠে। রোজার শরীরটা কেঁপে ওঠে। সে দেখে ছবিটা আবার আগের মতোই ঠিকঠাক হয়ে গেছে। রোজা বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর আছে এই ছবির পেছনে। এরপর পঞ্চম রাত, আর সেই পঞ্চম রাতের প্রার্থনার শব্দ ভেসে আসে। সবার মুখে অদ্ভুত একটা নীরবতা। নামাজ শেষে মনেতের কাছে আসে এক রহস্যময় নারী, জর্জিয়া, একজন শ্যামান। জর্জিয়া কিছু পুরনো রিচুয়াল শুরু করে, হাত নাচিয়ে ধোঁয়ার মাঝে কিছু মন্ত্র উচ্চারণ করে। সে বলে, এই বাড়িতে মন্দ আত্মা আছে, ভয়ানক কিছু, দুষ্ট কোনো ছায়া। নিচ থেকে অদ্ভুত আওয়াজ শুনে অ্যাডল নিচে নামে। তখন মনেত অ্যাডলকে সব খুলে বলে, ভয়, পেন্টিং, হারিয়ে যাওয়া মানুষগুলো। এবার জর্জিয়া রোজার দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই বাড়িতে কি কেউ নতুন এসেছে, নাকি নতুন কিছু এসেছে? এই প্রশ্নে মনেত আর অ্যাডলের মুখে স্পষ্ট বিভ্রান্তি, চোখে যেন অনেক না বলা কথা। এবার রোজা জর্জিয়াকে নিয়ে যায় সেই অভিশপ্ত ছবিটার সামনে। জর্জিয়া আবার রিচুয়াল শুরু করে,
এক ধরনের ধোঁয়া একদম ধূসর নীল ছবির ওপর ছড়িয়ে দিতে থাকে, আর তখনই ছবির ভেতরে একের পর এক চেনা মুখ স্পষ্ট হয়ে উঠতে থাকে। হেনরি, রোয়া, এন্ডি, আরও অনেকে। সবাই সেই স্কেয়ারক্রোর কাছে আত্মসমর্পণ করা মানুষ, তার শিকার। এই দৃশ্য দেখে জর্জিয়া কাঁপতে শুরু করে। তার মুখে শুধু একটাই কথা, আমি এখানে আর এক মুহূর্ত থাকব না। জর্জিয়া চলে যাওয়ার পর অ্যাডল ছবিটাকে নিচে নিয়ে আসে, চোখে যেন জেদ। সে ছবিটাকে নিয়ে যায় তার গাড়িতে। কোথায় নিয়ে যাবে জানি না, কিন্তু একটাই প্রশ্ন এখন সবার মনে, ছবিটাকে দূরে সরিয়ে দিলে কি অভিশাপ থেমে যাবে, নাকি সেই ডেমন তার পরবর্তী শিকার খুঁজেই নেবে? এখন আমরা দেখি রোজা, মোনেথ আর অ্যাডল যাচ্ছেন এক বন্ধুর কাছে, একজন প্রফেসর, চিত্রশিল্পের এক্সপার্ট। তিনি ছবিটা হাতে নিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকেন। তার চোখ কুঁচকে যায়, আর সে বলে, এই ছবিটা করেছেন সিলভিও মদাম্বে, একজন রহস্যময় চিত্রশিল্পী, যার আঁকা পেইন্টিংগুলো ছিল একসময় প্রশংসিত, কিন্তু 50 আর 60-এর দশকে তার কাজগুলো ধীরে ধীরে হয়ে ওঠে অস্বাভাবিক। সেই মুহূর্তে ক্যামেরা ফিরে যায় ঘরের ভেতর। সেখানে একা ফ্রিদা আর ছোট্ট কিথ। ফ্রিদা কিথকে ঘুম পাড়িয়ে নিচে নামে, কিন্তু তখনই ঘরের সব আলো নিভে যায়, সব কিছু অন্ধকার। ফ্রিদা দাঁড়িয়ে যায়, চোখে আতঙ্ক। আর তখনই দুটো শিশুর ভূত তার সামনে হাজির হয়। তারা হাসছে, তাদের চোখে অদ্ভুত নিষ্ঠুরতা। হঠাৎই লাইট জ্বলে ওঠে, আর শিশুরা এক মুহূর্তে হাওয়া হয়ে যায়। ফ্রিদা দৌড়ে ওঠে কিথের রুমে, কিন্তু দরজাটা নিজেই বন্ধ হয়ে যায়। এদিকে কিথ ঘরের ভিতরে একদম একা, আর সেই ভয়ঙ্কর বিজুকা তার দিকে এগিয়ে আসছে। কিন্তু ঠিক তখনই কিথের গলার কাছ থেকে ঝুলে থাকা একটা লকেট ঝকঝক করে ওঠে। লকেটটা যা তার বাবা তাকে দিয়েছিল, আর সেই পবিত্র লকেটের আলোয় বিজুকা পিছিয়ে যায়। সে ছুঁতে পারে না কিথকে। ফ্রিদার সামনে একে একে ভেসে উঠতে থাকে ভয়ঙ্কর সব ভূত। ঘরের এক কোণ থেকে অন্য কোণে দৌড়াতে দৌড়াতে সে যেন পাগল হয়ে যায়। আত্মা, ছায়া, মুখহীন শিশু সব ঘিরে ফেলছে ফ্রিদাকে। ঠিক তখনই প্রফেসর মুখ খুলে বলে, সিলভিও মদাম্বে মারা গিয়েছিল একদিন নিজের পেইন্টিংয়ের মধ্যেই। আত্মা নাকি এখনও এই পেইন্টিংগুলোতেই আটকে আছে, আর সেই স্কেয়ারক্রো, ওটা ছিল তার নিজস্ব আত্মিক রূপ, একটা ডেমনিক ইনকার্নেশন। রোজা, মোনেথ আর অ্যাডল তখনই বুঝে যায় ওই ছবিটা শুধু ছবি নয়, ওটা একটা প্রেতাত্মা ভর্তি দরজা। এদিকে ঘরে কিথ এখনও সেই লকেটের আলোয় সুরক্ষিত, কিন্তু বাইরের ছায়াগুলো আর চুপ করে নেই। তারা অপেক্ষা করছে, লকেট নিভলেই তারা ঝাঁপিয়ে পড়বে। এখন প্রশ্ন, লকেটটা কি শেষ পর্যন্ত কিথকে বাঁচাতে পারবে, নাকি সেই ভয়ঙ্কর স্কেয়ারক্রো আবার কেড়ে নেবে এক নিষ্পাপ আত্মা? প্রফেসর এবার খুলে দেয় সেই গোপন অধ্যায়, সিলভিও মদাম্বের অন্ধকার অতীত। সে একজন শিল্পী ছিল, কিন্তু তার শিল্পচেতনার পেছনে ছিল এক অন্ধ আবেগ। এক মেয়ের প্রতি ছিল তার দুর্বার ভালোবাসা, কিন্তু ভালোবাসা একতরফা হলে তা পরিণত হয় অন্ধকার। একদিন সেই তরুণীকে জোর করতে চেয়েছিল সিলভিও, কিন্তু মেয়েটি পালিয়ে যায়। সিলভিওর পৃথিবী ভেঙে পড়ে। এরপর সে বহু নারীর সাথে সম্পর্ক করলেও কেউ তাকে সেই অনুপ্রেরণা দিতে পারেনি। সে পাগল হয়ে ওঠে। এরপর শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায়। সিলভিও ওইসব মেয়েদের খুন করত, তাদের রক্ত চুষে নিত, আর সেই রক্ত নিজের রক্তের সাথে মিশিয়ে সে আঁকত স্কেয়ারক্রো টাইপের পেন্টিং। এক একটা ছবির পেছনে লুকিয়ে থাকত এক একটি মেয়ের আর্তনাদ। ক্যামেরা ফেরে বর্তমান সময়ে। ফ্রিজা তখন একা, আর সেই স্কেয়ারক্রো নির্বিচারে তাকে টেনে নিয়ে যায় অন্ধকারে। ফ্রিজার শরীর ধীরে ধীরে বিলীন হয়ে যায়, আর আমরা দেখতে পাই পেন্টিংয়ের ভেতরে তার আত্মাও ঢুকে গেছে। তখনই প্রফেসর রোজা, অ্যাডল আর মনেথকে একটা পুরনো ছবি দেখান। তারা হতবাক। ছবিটাতে যে মেয়েটা ছিল সে আর কেউ নয়, রোজা নিজে। রোজা মাথা নিচু করে বলে, তখন আমি অনেক ছোট ছিলাম, আমার পরিবারের জন্য পয়সার দরকার ছিল, সেই জন্য আমি ওর জন্য পোজ দিয়েছিলাম। সে কিছুটা লজ্জিত, কিছুটা ক্লান্ত। সে বলল, আমি জানতাম না সে এতটা ভয়ঙ্কর হবে, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। গাড়িতে ফেরার সময় তিনজনের মুখে নীরবতা। রোজা তাকিয়ে থাকে দূরের আকাশের দিকে।
যেখানে মেঘ জমেছে আর বাজ পড়ছে, ঠিক যেন আকাশ জানে আরও কিছু ভয়ঙ্কর আসছে। কারণ সিলভিওর শিল্প শেষ হয়নি, তার মাস্টারপিস এখনও বাকি। আর সেই মাস্টারপিস কি হতে চলেছে? রোজার মেয়ে মনেথ নিজে, নাকি পুরো পরিবারই ঢুকে যাবে একটা রক্তপিপাসু ক্যানভাসের মধ্যে? বাড়িতে ফিরে আসে মনেথ, অ্যাডল আর রোজা, কিন্তু বাড়ির পরিবেশ বদলে গেছে। চারপাশে অদ্ভুত নীরবতা। ফ্রিডা কোথাও নেই, তারও আর কোনো খোঁজ নেই। তারা তখন হাকিকুর ঘরের দিকে যায়, আর তখনই দেখা যায় বিছানার নিচে লুকিয়ে আছে হাকিকু। সে কাঁপছিল। হাকিকু মনেথের কাছে আসে আর বলে, আমার লকেটটা আমার বাবা জ্যাক আমাকে দিয়েছিল, ওটাই আমাকে বাঁচিয়েছে, ওটাই আমাকে আঘাত থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, সেই পেন্ডেন্ট যা যেন কোনো ডিভাইন প্রোটেকশন দিচ্ছিল এই ভয়ঙ্কর স্কেয়ারক্রোর বিরুদ্ধে। এরপর আসে ষষ্ঠ রাত, আরও এক প্রার্থনার সন্ধ্যা। বাইরে সকলে মিলে প্রার্থনায় মন দিচ্ছে, আর বাড়ির ভেতরে তখন অন্য এক যুদ্ধ শুরু। অ্যাডল হঠাৎ কাশি শুরু করে, তার কণ্ঠস্বর ঘর কাঁপিয়ে তোলে। তারপর সে কিছু একটা ফিল করে, নিজের গলা থেকে কিছু টেনে বের করে, আর সেটা ছিল একটা বিশাল জীবন্ত ইঁদুর। হ্যাঁ, সত্যি, তার গলা থেকে বেরিয়ে আসে ইঁদুর, আর পেছনে ছিল আরও শত শত ইঁদুর। অ্যাডল ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকারে দৌড়ে আসে মনেথ, রোজা আর কিথ। তারা ঘরে ঢুকতেই ইঁদুরগুলো হঠাৎ করেই গায়েব হয়ে যায়, ঠিক যেন কিছুই ঘটেনি। কিন্তু ঠিক তখনই আসে বিজুকা, আবারও তার রক্তপিপাসু উপস্থিতি নিয়ে। সে এবার ঝাঁপিয়ে পড়ে অ্যাডালের ওপর। তার চোখ দুটো ছিল আগুনের মতো জ্বলজ্বল। কিন্তু অ্যাডাল একটা ভুল করেনি, তার গলায় ছিল হাকিকুর পেন্ডেন্ট। স্কেয়ারক্রো যখনই ওর গায়ে হাত দিতে গেল, সেই পেন্ডেন্টটা হঠাৎ আলো ছড়াতে শুরু করে, আর বিজুকা তখনই পেছনে সরে যায়। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে, তবু সে হাল ছাড়ে না। হঠাৎই ঘরের এক দেওয়াল ফেটে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসে একটা নতুন ছবি, একটা অর্ধ সমাপ্ত স্কেয়ারক্রো পেন্টিং, যার মাঝখানে এবার অ্যাডলের মুখ। রোজা চিৎকার করে ওঠে, না, ওকে শেষ হতে দেওয়া যাবে না। মনেথ তখন বলে, আমাদের সবাইকে একসাথে কিছু একটা করতে হবে। ও একটা আত্মা নয়, ও একটা জীবন্ত অভিশাপ। হ্যাঁ, এই পেন্টিংয়ের শক্তি বাড়ছে, আর পরবর্তী টার্গেট অ্যাডল নিজে। তবে প্রশ্ন হলো, এই পেন্ডেন্ট কি সত্যি ওদের রক্ষা করতে পারবে, নাকি স্কেয়ারক্রো তার চূড়ান্ত রূপে এসে সব কিছু গিলে ফেলবে? বিজুকা বারবার আসছিল না, কারণ কিথের গলায় থাকা ওই পেন্ডেন্ট, যেটা তার বাবা জ্যাক তাকে দিয়েছিল, ওটা থেকেই বিজুকা ভয় পাচ্ছিল। তাই প্রতিদিন মনেথ খেয়াল করতেন, কিথ ঘুমিয়ে পড়লে তার গলা থেকে পেন্ডেন্টটা খুলে স্কেয়ারক্রোর সন্ডে ফেলে দিত, আর তারপরই ওটা সেই দিকেই চলে যেত। সেই সময়টুকু বাঁচা যেত। কিন্তু একদিন মনেথ আর দেরি করে না। সে ওই অভিশপ্ত পেন্টিংটা নিজ হাতে তুলে নেয়, আর বাড়ির বাইরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। ধোঁয়ার সাথে যেন এক আর্তনাদ উঠে আসে। কিন্তু পেন্টিং পুড়েছে, তাদের বিশ্বাস অনুযায়ী এটা ছিল শেষ। এবার আসে সপ্তম সন্ধ্যা, অর্থাৎ শেষ প্রার্থনার রাত। এইবার প্রার্থনায় হাজির ছিল মাত্র 3 জন, কিথ, অ্যাডল আর মনেথ। বাকি সবাই কেউ অদৃশ্য, কেউ মৃত, কেউ ভয়ে পলায়ন। ওই বাড়িতে ঘটে যাওয়া সব মৃত্যু, সব গায়েব হয়ে যাওয়া, একটার পর একটা ভয়াবহ সত্য সবাইকে তাড়িয়ে দিয়েছে। তবু এই 3 জন শেষবারের মতো প্রার্থনা করতে চেয়েছিল। সবাই নিজের মতো কাজ করছিল। তখনই বেসমেন্ট থেকে আওয়াজ আসে। তারা নিচে নামে, আর যা দেখে তাতে ভয়ে জড়সড় হয়ে যায়। যে পেন্টিংটা তারা আগুনে পুড়িয়ে ফেলেছিল, সেটা ঠিক আগের মতো করে নিজের জায়গায় ফিরে এসেছে, আর তার একটুও ক্ষতি হয়নি। এই পেন্টিং যেন একটা জীবন্ত সত্তা, যাকে ধ্বংস করা যায় না। এরপর তারা আবার প্রফেসরের কাছে যায়। প্রফেসর বলেন, এই পেন্টিংয়ের শেষ মালিক ছিলেন এক বিশাল কর্পোরেট কোম্পানির সিইও। আর শোনা যায়, যেই বাড়িতেই এই পেন্টিং গিয়েছে, সেই পরিবারে ঘটেছে একের পর এক রহস্যময় দুর্ঘটনা। অনেকে মারা গিয়েছেন, অনেকে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছেন, একেবারে কোনো চিহ্ন ছাড়াই। প্রফেসর তখন থেমে বলেন,
তোমরা জানো না এই পেন্টিং নিজের আত্মা খুঁজে নেয়, আর তার শেষ লক্ষ্য এবার কে? তাহলে কি এই প্রার্থনার রাতেই ঘটবে চূড়ান্ত কিছু, নাকি পেন্টিং আর স্কেয়ারক্রো পুরো পরিবারকে গ্রাস করবে? আর জ্যাক, কিথের বাবা, তার পেন্ডেন্ট কি কেবল রক্ষা করবেই, নাকি খুলে দেবে কোনো পুরনো অভিশাপের ইতিহাস? প্রফেসর একটা পুরনো ছবি বের করল, যেটা ছিল ওই কোম্পানির মালিকের, আর মনেথ চোখ বুলাতেই ছবির ভেতরে দেখতে পেল জ্যাকের মুখ। হ্যাঁ, ঠিক তাই, জ্যাকই ছিল সেই কোম্পানির একজন কর্মকর্তা, আর ছবি সে নিজেই নিয়ে এসেছিল। এখন সব কিছু স্পষ্ট হয়ে গেল মনেথের কাছে। জ্যাকের আসল উদ্দেশ্য ছিল পরিবার শেষ হয়ে গেলে জমির মালিকানা মনেথের নামে চলে যাবে। যেহেতু আগেও ছবির মালিক ছিল জ্যাকের বস, তাই জ্যাক এমন একটা ডিল করেছিল যাতে ছবি আর কাউকে না দেওয়া হয় আর মালিকানা হস্তান্তর নিশ্চিত হয়। ডিল ছিল এমন, বদলে জ্যাককে বসানো হবে একটা বড় পদে, তার ক্যারিয়ার হবে শীর্ষে। কিন্তু এটাই নয়, আমার মনে হয় জ্যাক শুধু প্রপার্টির জন্য এতটা দূরগামী সিদ্ধান্ত নেয়নি। তার আরেকটা পরিবার আছে, একজন স্ত্রী আর কিছুটা ছোট্ট ছেলে মেয়ে, আর সে তাদের চেয়েও বেশি ভালোবাসে। মনেথ তখন কিথ আর রোজার সঙ্গে জর্জিয়ার কাছে যায়, আর তারা মনেথকে দেখায় জ্যাকের দেওয়া একটা বিশেষ পেন্ডেন্ট। জর্জিয়া বলে এটা তৈরি হয়েছে রেড সাইল দিয়ে, যা ইভিল স্পিরিট থেকে রক্ষা করে, অর্থাৎ কেউ চাইছে কিথকে বাঁচাতে। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই রেভেন বার্ড ডাক, যা প্রায় সব সময় তাদের সঙ্গে থাকে। জর্জিয়া জানায় সে এবং তার পেট ক্রো শুরু থেকেই তাদের পরিবারের নজর রাখছে। এখন রেভেন তাদের নিয়ে যাবে রেড সোয়ালে, যেখানে তারা বানাবে নিজেদের জন্য আরও প্রোটেকশন পেন্ডেন্ট। আরও 3টে পেন্ডেন্ট দেওয়ার সময় মনেথ বলে আমাদের 4টে দরকার। জর্জিয়া হেসে বলে রোজার পেন্ডেন্ট দরকার নেই। আর এখানেই আসল টুইস্ট, রোজা তো বেঁচে নেই। হ্যাঁ, সে শেষ হয়ে গেছে। আমাদের সামনে প্রকাশ পায় যে রোজাকে আমরা এতক্ষণ দেখছিলাম, সে আসলে ছিল তার আত্মা। পুরো সময় ধরে আমরা আত্মাকে দেখতে পেয়েছি, সেই আত্মা যা এই রহস্যময় বাড়ির সব ঘটনার মাঝে ছিল। তাহলে আমাদের গল্পের পরবর্তী অধ্যায় হবে সেই আত্মার কথা, যার বেঁচে থাকার ইচ্ছা আর অতীতের গোপন রহস্য মিশে আছে। মনেথ আর জর্জিয়া দুজনেই এই স্পিরিট আর ঘোস্ট দেখতে পেত, কিন্তু আশ্চর্যের ব্যাপার, শুরু থেকেই মনেথ যখন একা কারো সঙ্গে কথা বলতো, সবার চোখে মনে হতো সে পাগল, হাবুডুবু খাচ্ছিল সবাই। কারণ সে কথা বলতো শপকিপার ফ্রিদার সঙ্গে, আর সবাই বুঝতে পারত না কার সঙ্গে সে কথা বলছে। কেউ রোজার স্পিরিট দেখতে পেত না, তাই সবাই ভাবত মনেথ পাগল। আর যখন জর্জিয়া প্রথমবার বাড়িতে এসেছিল, একবার তাকালেই বুঝে গিয়েছিল এখানে রোজার স্পিরিট রয়েছে। জর্জিয়া তখন রোজার স্পিরিটকে জিজ্ঞেস করল, শেষবার তুমি সিলভিওকে কখন দেখেছিলে? রোজা বলল, 20 বছর আগে, যখন আমি মনেথকে স্কুল থেকে আনার জন্য গিয়েছিলাম। তখন আমরা বাড়ি ফিরছিলাম। সিলভিও গাড়িতে আমাকে দেখে আমাদের পেছনে পড়ে যায়। হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, আর ওই দুর্ঘটনায় আমি মারা যাই। সেই দিন থেকেই মনেথের এপিলেপসির যন্ত্রণা শুরু হয়। সে নিজের যত্ন নিতে পারে না, আর তাই রোজার স্পিরিট সেই সময় থেকে এখানেই আটকে রয়ে গিয়েছিল। তার ছেলের পাশে থেকে তাকে দেখাশোনা করছিল। আর এখন বোঝা গেল কেন ফ্রিদা বারবার বিভ্রান্ত হতো, কেন শপকিপারও প্রার্থনা করত। কারণ তারা বুঝতে পেরেছিল এখানে একটা ভয়ঙ্কর স্পিরিটের ঘটনা চলছে। আর এখন তোমারও একটা কথা পরিষ্কার, কেন রায় বলছিল সব ঘটনা সম্ভবত পাউলোর রোষের কারণেই। কারণ সে দেখেছিল একদিন টেবিল নিজের থেকে গড়িয়ে পড়ে, আর অ্যাডেলকে আঘাত করেছিল একটা অবিশ্বাস্য অদৃশ্য শক্তি, যা আর কেউ না রোজাই করছিল। রেস্টুরেন্টের ভিতরেও একই ঘটনা ঘটেছিল। অদৃশ্য সেই শক্তি আঘাত করেছিল সবাইকে। যেমন ওই বাসনটা হঠাৎ করে ফেলা হয়েছিল, সেই সময় তো ওখানে কেউ ছিল না, কিন্তু সেটা হয়েছিল রোজার স্পিরিটের কাজ। কারণ সে মনেথকে বারবার বলেছিল নিজের জন্য একটুও উদ্যোগ নিতে হবে, নিজের রক্ষা নিজেই করতে হবে। আর যতক্ষণ মনেথ সেটা করতে পারবে না, ততক্ষণ রোজার স্পিরিট বাঁধা পড়ে থাকবে, তার মুক্তি হবে না। জর্জিয়া তখন বুঝিয়ে বলল, যেমন রোজার স্পিরিট মনেথের সাথে আছে, তেমনি ওই পেইন্টার সিলভিওর স্পিরিটও সেখানে জড়িয়ে আছে। আর এই কর্সের সাপ শেষ করতে হলে তাদের ওই ব্যক্তিটাকে নিয়ে আসতে হবে,
সেই পেইন্টিংয়ের সামনে। আর ওই পেইন্টিংটা যে বাড়িতে এসেছে ওই ব্যক্তিটাই সেটি রাখতে পারবে, অর্থাৎ জ্যাক। এরপর তারা সবাই গাড়িতে চেপে বাড়ি ফিরতে শুরু করল। পথে মনেথের একরকম ভয়াবহ স্বপ্ন হলো। সে গাড়িতে বসেই হেনরি, ফ্রিদা, এন্ডি আর রয়ের ভূতগুলো দেখতে পেল। কিন্তু এসব ছিল আসলে খারাপ স্বপ্ন নয়, বরং সতর্কতা আর ইশারা। যেমন সিনেমার শুরুতেই পাওলোর ভূত মনেথকে বলেছিল বাড়িতে ঢুকতে দিবে না, মানে তখন থেকেই ওই পেইন্টিংয়ের দিকেই ইঙ্গিত ছিল। রোজাও বলেছিল পেইন্টিংটা দোকানের ভিতরে ঝুলিয়ে রাখবে না, তবুও সে কথাটা কেউ শোনেনি। একেবারে হঠাৎ মনেথের সামনে দেখা দেয় জ্যাকের ভূত। মনে হয় তার সঙ্গেও কিছু একটা ভয়ানক ঘটতেছিল। তবে তখনই মনেথ জেগে উঠে বুঝতে পারে জ্যাকও শেষ হয়ে যাবে। আর সে খুব কষ্ট পায়, কারণ সে সত্যিই জ্যাককে ভালোবেসেছিল, যদিও সে গাদ্দার হিসাবেই বেরিয়ে এলো। মনেথের আবারও শুরু হয় অ্যাপিলেপসির দৌড়। তার শরীর কাঁপতে থাকে, চোখ থেকে অন্ধকার নেমে আসে। ওদিকে কিথ দ্রুত জ্যাককে মেসেজ করে জানায় মনেথ আর বাঁচেনি। জ্যাক দেরি না করে ছুটে চলে মনেথের বাড়িতে। সেখানে সে দেখে মনেথ বেঁচে আছে, কিন্তু প্রথমে কিছু করতে পারে না। হঠাৎ পেছন থেকে আসে অ্যাডেল, সে জ্যাককে বেশার করে ফেলে। অর্থাৎ এটা ছিল তাদের সবার একটা পরিকল্পনা। রাত হয়ে যায়, জ্যাককে একটি চেয়ারে বেঁধে রাখা হয়, আর মনেথ, অ্যাডেল ও কিথ একসাথে প্রার্থনা করে। প্রার্থনা শেষ হতেই মনেথ তাদের গাজিতে যাওয়ার জন্য বলে। তারপর ফিরে এসে জ্যাকের কাছ থেকে সেই চিত্রকর্মের কাপড় সরায়। চিত্রকর্মটা দেখে জ্যাক ভয়ে কাঁপতে থাকে, বারবার বলে আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি। কিন্তু মনেথ সোজাসুজি বলে তুমি সারা জীবন শুধু জমির জন্যই আমাকে চেয়েছিলে, আমার প্রতি ভালোবাসা ছিল না, শুধু স্বার্থ। এমন বলেই সে চলে যায় নিচে। কিন্তু এক অদ্ভুত সত্য ছিল, জ্যাক হয়তো ওর প্রতি ভালোবাসা পেয়েছিল, কারণ মনেথের গলায় থাকা লকেটটাই ওকে বাঁচিয়েছিল। মনেথ চলে যাওয়ার পর কেয়ারটেকার যারা সবাইকে মেরেছিল তাদের আত্মারা ওই রুমে এসে ভেসে ওঠে। ঠিক তখনই বেরিয়ে আসে বিজুকা ছবির ভেতর থেকে, আর সে জ্যাককে শেষ করে দেয়। এতেই ভেঙে যায় ভয়ের সেই বড় সাপ। এটাই গল্পের মোড়। মনেথ এই সব দেখে কষ্ট পায়, কারণ সে তাকে এত ভালোবেসেছিল। সে তাকে মারতে চেয়েছিল, কিন্তু তারপর সিন শিফট হয়ে যায় পরের সকালের দিকে। আমরা দেখি অ্যাডেল, কিথ আর মনেথ প্রার্থনা করছে, আর আজ ছিল প্রার্থনার নবম ও শেষ দিন। প্রার্থনা শেষ হতেই তারা ধীরে ধীরে স্থান ছাড়তে শুরু করে, কিন্তু রোজা তাদের সাথে যেতে পারে না। সে বলে আমাকে যেতে হবে, মুক্ত হতে হবে, আর মনেথকে সময় মতো ওষুধ নিতে বলে। মনেথ মায়ের আত্মাকে একদিন আরও থাকার জন্য অনুরোধ করে, কিন্তু রোজার সময় এসে গিয়েছিল। বিদায় জানিয়ে সে সেখান থেকে চলে যায়। ক্যাপডেল জিজ্ঞেস করল রোজা কিছু বলেছিল? মনেথ বলল হ্যাঁ, রোজা তাদের কাছে মাপ চেয়েছিল। ওরা যাই করেছিল তার শাস্তি পেয়েছে, আর তারা অনেক বেশিও মাপ চেয়েছিল, লজ্জিত ছিল। এরপর তারা তিনজন বাড়ি ফেরে, ভুল বোঝাবুঝি মিটে যায় তাদের মধ্যে। বুম, এইভাবেই শেষ হয় স্কেয়ারক্রো অর্থাৎ অস্পানতা সিনেমার গল্প। তো বন্ধুরা, এই ছিল সিনেমাটার মূল কাহিনী। স্কেয়ারক্রোর আত্মা আসলে সিলভিওর একটা খারাপ আত্মা ছিল, যা আমার মনে হয় শেষ হয়ে গেছে। পরিবারে এমন একটা উন্মাদনা তৈরি হয়েছিল যে সে সারাক্ষণ রোজাকে পেয়ে থাকবে। রোজা যে আত্মাটা ছিল সেটাও এখানে আটকে ছিল, কারণ তার রক্তও ছিল ওই ছবির মধ্যে। সিলভিও যেভাবেই এই ঘটনা ঘটিয়েছে সে কিছু না কিছু করেছিল, যার কারণে রোজার আত্মা আটকে গিয়েছিল। আমি বিশ্বাস করি রোজার আত্মা এখানে ছিল তার মেয়েকে এই বোঝা থেকে বাঁচানোর জন্য। আর আমরা জানি সিলভিও একেবারেই পাগল হয়ে গিয়েছিল। রোজা সব সময়ই দরকার ছিল, এই কারণেই যে কোনোভাবে ওই পেন্টিংটা মনেথ আর রোজার কাছে পৌঁছে গিয়েছিল। পেন্টিংটার দিকে তাকালে মনে হয় স্কেয়ারক্রো কত অজস্র মানুষকে মার দিয়েছিল, কারণ ওই ছবিতে প্রচুর ভূত প্রেতের অস্তিত্ব স্পষ্ট। আর সবচেয়ে বড় কথা হলো এই পেন্টিং এখনও শেষ হয়ে যায়নি, শুধু এই অভিশাপটাই থেমে আছে। তাহলে ভবিষ্যতে যদি এই পেন্টিং আর কারো হাতে চলে যায় অথবা কেউ এর মালিকানা লাভ করে, তাহলে নতুন করে আরও মৃত্যুর ঘটনা ঘটবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেই সিলভিওর ওপর ছিল অনেক বেশি রাগ আর ক্রোধ, যার কারণেই এই অভিশাপটা এতটাই শক্তিশালী। ওই মানুষটা হয়তো একেবারেই খুব বেশি পাগল হয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলস্বরূপ সে নিজের আত্মাকে ওই ছবির মধ্যে আটকে দিয়েছিল।
যাতে যে কোনোভাবে রোজার স্পিরিট বা তার পরিবারের কাছে পৌঁছতে পারে। আসলে সে একজন নিষ্ঠুর এবং নির্মম মানুষ ছিল। মৃত্যুকে সে নিজের আনন্দ মনে করত, আর তাই সে এই কাজগুলো করছিল। তো আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ স্কিরার ক্রো সিনেমার পুরো গল্পটা। আর যদি এখনও রোজা সিনেমার এক্সপ্লানেশন মিস করে থাকো, একবার দেখে নিও। সত্যিই দারুণ একটা মুভি, আর রিচুয়ালটা ছিল একদম ভয়ঙ্কর। আর এভাবেই শেষ হলো ইস্পান্তাহ 2025 সিনেমার এই রহস্যময়, আবেগে ভরা আর শিহরণ জাগানো গল্প। একটি অভিশপ্ত চিত্রকর্ম, এক মায়ের আত্মিক উপস্থিতি আর এক ভাঙা ভালোবাসার পরিণতি, সব মিলিয়ে এই সিনেমাটি আমাদের ভাবিয়ে তোলে, কাঁপিয়ে তোলে, আবার কখনো মন ছুঁয়ে যায়। রোজার আত্মত্যাগ, সিলভিওর পাগলামি আর মনেথের ভেতরের যুদ্ধ, সব মিলিয়ে আমরা বুঝতে পারি ভালোবাসা আর অভিশাপ কিভাবে একসাথে জড়িয়ে থাকে। আপনি যদি এখনও এখানে থেকে থাকেন, তাহলে আপনি আমাদের ভিডিও সত্যিই মনোযোগ দিয়ে দেখেছেন। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর কমেন্টে লিখে জানিয়ে দিন এই সিনেমার কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল একদম নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও ভয়ঙ্কর থ্রিলার আর আবেগময় সিনেমার বিশ্লেষণ নিয়ে আসছি শুধুই আপনাদের জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি এক্সপ্লেন ভার্স বিডি। দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর সিনেমার জগতে ডুবে থাকুন।